আসসালামু আলাইকুম। ঘরে বাইরে চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনলাইন ক্লাসের দ্বিতীয় দিন। মূলত আমি অনলাইনে আমার মেয়েকে ইংরেজি এবং গণিত এ দুটি বিষয় দেখিয়ে থাকি। আমার মেয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী। আজকে আমি তাকে ইংরেজি পড়াবো, ইংরেজি গ্রামার। আমি তাকে যা পড়াবো সে বিষয়টাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি শিক্ষার্থীর সাথে। আমার মেয়ে, তোমার পরিচয় বলো। আমার নাম মার্শিয়া মাহাজাবিন। আমি বিএম ল্যাবরেটরি স্কুলে পড়ি এবং আমি এখন ইংলিশ ক্লাস করব। শ্রেণীতে তোমার রোল নং কত? 3 শ্রেণীতে অবস্থান 3। তো যাই হোক, আমি আজকে বলেছিলাম যে মূলত ইংরেজি গ্রামার থেকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই বিষয়টাকে সহজভাবে তুলে ধরার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। তো মূলত টেন্স সম্বন্ধে প্রত্যেক শিক্ষার্থীর একটি কনসেপশান থাকা উচিত, স্ট্রং একটি কনসেপশান থাকা উচিত। তাহলে হয়তো বাক্যের যে ভুল ত্রুটিগুলো আছে এগুলো জেনে সঠিক বাক্য লিখতে সক্ষম হবে। তো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে যেহেতু ইংরেজি শেখাবো, সেক্ষেত্রে আমি ইংরেজি এবং বাংলা দুটো ল্যাঙ্গুয়েজেরই সহায়তা নিব, দুটো মাধ্যম দিয়েই বোঝানোর চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকুন। যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহপূর্বক আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটি প্রেস করে রাখুন, যাতে আমাদের পরবর্তী আপডেট ভিডিও আপনারা দেখতে পারেন। তো যাই হোক, শুরু করা যাক আর মূল আলোচনায় যাওয়া যাক। প্রথমেই আমি আমার মেয়েকে জিজ্ঞাসা করছি, টেন্স জিনিসটা কী? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই টেন্স? টেন্স এমন একটি শব্দ যেই শব্দ দ্বারা কোনো কাজকে নির্দেশ করা হয়। কাজকে, ইয়েস, ঠিক বলেছ। টেন্স মূলত হলো কাজের সময়। টেন্স কি? কাজের সময়কে আমরা টেন্স বলে থাকি। ঠিক বলেছ। আমরা মূলত যে সকল কাজকর্ম করে থাকি, আমাদের নিত্য ব্যবহার্য যে সকল কাজ করি, এই কাজগুলোকেই আমরা সময়ের সাথে তুলনা করে থাকি। কার সাথে? সময়। তাহলে কাজ এবং সময় এই দুটো ওতপ্রোতভাবে জড়িত। কী বলছি বলো তো? কাজ এবং সময় এই দুটো কি ইন্টার রিলেটেড, মানে কি সম্পর্কিত। ইন্টার রিলেটেড মানে তাহলে কাজের সাথে সময় কি সম্পৃক্ত। ঠিক আছে? তাহলে একটি কাজ যখন সংগঠিত হয়, এই সংগঠিত হওয়ার সময়টাকে আমরা বলে থাকি টেন্স। তাহলে টেন্স মূলত কি? কাজ সংগঠিত হওয়ার সময়। বুঝতে পেরেছ? তাহলে কাজটা যখন সংগঠিত হবে, এই সময়টাকেই আমরা মূলত টেন্স বা কাল বলে থাকি। বুঝতে পেরেছ? টেন্সেরই বাংলা রূপ হলো কাল, ক্রিয়ার কাল। যাই হোক, লিখে দেখানো যাক। একটু নিচে ধরি, দেখি যাতে খাতাটা দেখানো যায়। টেন্স, টেন্স মানে হলো কাল। টেন্স মানে কি? কাল বলতে বোঝায় সময়। কাল বলতে বোঝায় কি? সময়। খাতাটার দিকে আমি আরেকটু ঝুঁকিয়ে দিচ্ছি যাতে দেখা যায়। টেন্স, কাল মানে কি? সময়। তাহলে এখন প্রশ্ন হতে পারে, কিসের সময়? কিসের সময়? এই প্রশ্নটা যদি করি তাহলে তার একটা উত্তর পাওয়া যাবে। কিসের সময়? তাহলে এর উত্তর পাওয়া যাবে কাজ সম্পন্ন হওয়ার সময়। কি? কাজ সম্পন্ন হওয়ার সময়।
ঠিক আছে? একটি কাজ কখন সম্পন্ন হয় সেটাকেই আমরা টেন্স বলি। উদাহরণ দেওয়া যায়, এই হলো একটা বিন্দু, এটা একটা কি বিন্দু। এটা আমরা যদি প্রেজেন্ট বা বর্তমান বলে থাকি, তাহলে এর আগে একটা বিশাল সময় আছে এবং তার সামনেও একটা বিশাল সময় আসবে। ঠিক আছে? তাহলে এই বর্তমান সময় থেকে পিছনে একটি সময় আছে আর সামনে একটি সময় আসবে। তাহলে এই যে পিছনে যে সময়টা আমরা ফেলে আসছি, এটা একটা বিরাট সময়। কি সময়? বিরাট সময়, বিগ টাইম। আর যেটা আসতেছে অনাগত, সেটাও একটা বিগ টাইম। কিন্তু প্রেজেন্টটা খুবই স্বল্প সময়। কি সময়? স্বল্প সময়। কেননা প্রেজেন্ট মুহূর্তেই পাস্ট হয়ে যায়। কি হয়ে যায়? পাস্ট। বুঝতে পেরেছ? তাহলে এই কনসেপ্ট থেকে আমরা বলতে পারি প্রেজেন্ট হলো খুবই স্বল্প সময়, খুবই অল্প সময় হলো প্রেজেন্ট। আর পিছনে যেটা ফেলে আসলাম তার নাম কি? পাস্ট। আর যেটা আসতেছে তার নাম হলো ফিউচার। ঠিক বলেছ, ফিউচার। পাস্ট মানে হলো অতীত। পাস্ট মানে কি? অতীত। প্রেজেন্ট মানে বর্তমান। ফিউচার মানে ভবিষ্যৎ। খণ্ডত্ব এবং ত দুটোই এখন ব্যবহার হয় ভবিষ্যৎ বানানে। তও লেখা যায়, খণ্ডত্ব লেখা যায়। ঠিক আছে। তাহলে টেন্স ইজ দ্য টাইম অফ ডুইং ওয়ার্ক। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে এখন আমরা একটা ডেফিনেশনে যেতে পারি, একটা সংজ্ঞায় যেতে পারি। হোয়াট ইজ টেন্স? তাহলে কোয়েশ্চেনটা কি? হোয়াট ইজ টেন্স? এই প্রশ্নের একটা সমাধানে আমরা যাই। তাহলে এটাকে বলতে পারি টেন্স ইজ দ্য টাইম অফ ডুইং ওয়ার্ক। Tense is the time of doing work. এটা বলতে পারি। What is tense? Tense is the time of doing work. Tense is the time of doing work. ঠিক বলেছ। তাহলে what is tense? এই প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি টেন্স ইজ দ্য টাইম অফ ডুইং ওয়ার্ক। আবার একটু সহজ করে বা ছোট করে বললে বলা হয় বা বলা যায় টেন্স ইজ দ্য টাইম অফ অ্যাকশন বা মোমেন্ট অফ অ্যাকশন। টেন্স ইজ দ্য মোমেন্ট অফ অ্যাকশন। টেন্স ইজ দ্য মোমেন্ট অফ অ্যাকশন, এই কথা বলা যায়, তাই না? তাহলে উপরে আমরা যে আলোচনা করলাম একটা কনসেপশন তৈরি করার জন্য, সময়, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, এই তিনটা সময়ের একটা কনসেপশন তোমার মাথায় কি প্রবেশ করার চেষ্টা করেছি। তাহলে সেটা হলো প্রকারভেদ। টেন্সের কি? কাইন্ডস অফ টেন্স। তাহলে এবার প্রশ্ন হতে পারে, আমরা দ্বিতীয় প্রশ্নে যেতে পারি, হাউ মেনি কাইন্ডস অফ টেন্স। পরের কোয়েশ্চেনটাই যেতে পারি কি, হাউ মেনি কাইন্ডস অফ টেন্স। হাউ মেনি কাইন্ডস অফ টেন্স, এই প্রশ্নের উত্তর কি? তো পরবর্তী প্রশ্নটা কি, হাউ মেনি কাইন্ডস অফ টেন্স। ওকে, ডু ইউ নো হাউ মেনি কাইন্ডস অফ টেন্স? Okay, what are they? They are past tense, future tense,
and present tense. প্রেজেন্ট টেন্স, ঠিক বলেছ। তাহলে আমরা বলতে পারি দেয়ার আর থ্রি কাইন্ডস অফ টেন্স। কি বলতে পারি? There are three kinds of tense. দেয়ার আর থ্রি কাইন্ডস অফ Tense. তাহলে হোয়াট আর দে? They are দে আর নাম্বার ওয়ান past tense. প্রেজেন্ট থেকে ধরুন, হ্যাঁ, প্রেজেন্ট। নাম্বার টু Past. past, and number three future. Future. How many kinds of tense? Three. Three. What are they? They are present, past, and future. Future. ঠিক। তা আমরা জানলাম যে টেন্স হলো তিন রকম: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট মানে বর্তমানকাল, বর্তমানে কোনো কাজ হয় বা হচ্ছে এরকম বোঝাতে আমরা মূলত প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করে থাকি। বর্তমানে কোনো কাজ হওয়া অর্থে আমরা প্রেজেন্ট টেন্স বলি। আর যে সময় অতিবাহিত হয়ে গেছে, কাজ গত হয়ে গেছে, সেটাকে আমরা বলি পাস্ট। আর যে কাজটা অনাগত বা যে সময়টা অনাগত, আসতেছে, সামনে আসছে বা সামনে হবে বোঝায়, সেটা আমরা বলে থাকি ফিউচার বা ভবিষ্যৎ। তা আমরা জানলাম, এটা জানলাম হলো ডেফিনিশন অফ টেন্স, আর জানলাম হলো কাইন্ডস অফ টেন্স। প্রত্যেকটা টেন্সের আবার চারটা করে সাব ডিভিশন রয়েছে। কি? প্রত্যেকটি টেন্সের চারটি সাব ডিভিশনস আছে, উপভাগ আছে। হ্যাঁ, প্রত্যেকটা টেন্সকে আবার চারটা ভাগে ভাগ করা হয়েছে। তুমি কি চারটা ভাগের নাম জানো? কি কি? Present indefinite tense, present perfect tense, present continuous tense, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক বলেছ, ঠিক। এটা হলো প্রেজেন্টের চারটি ভাগ। এরকম প্রত্যেকটি টেন্সেরই চারটি সাব ডিভিশনস আছে। তা আমরা এই চারটা সাব ডিভিশনস আগে একটু জেনে নিই। হ্যাঁ, মেয়ে অবশ্য বলেছে, তারপরে আমি এখন খাতায় লিখব যাতে করে শিক্ষার্থী বন্ধুরা তোমরা সেটা দেখতে পারো। তো আমরা আলোচনা করছি 4 সাব ডিভিশনস of tense. 4 subdivisions of tense. Number 1, indefinite. Indefinite. Number 2, continuous. Number 3, perfect. And number 4, perfect continuous. তাহলে প্রত্যেকটা টেন্সের মূলত এই চারটি উপভাগ রয়েছে: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। তোমাকে দেখা যায়। আমরা আজকে বলেছিলাম যে আলোচনা করব একটি বিষয় নিয়ে, সেটার নাম হলো ইনডিফিনিট টেন্স নিয়ে। কোন টেন্স নিয়ে আলোচনা করব? ইনডিফিনিট। তাহলে আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। ইনডিফিনিট প্রত্যেকটা টেন্সেরই ইনডিফিনিট টেন্স রয়েছে, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। তাহলে আমরা মূলত আজকে আলোচনা করব ইনডিফিনিট থেকে প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে। প্রেজেন্ট ইনডিফিনিট। তা আমাদের আজকে আলোচনার বিষয়বস্তুই হলো প্রেজেন্ট ইনডিফিনিট।
ইনডিফিনিট শব্দটা আমরা একটু জেনে নিই, এটাকে একটু যদি আমরা আলোচনা করি। ডেফিনিট শব্দটা সাথে পরিচিত হই। ডেফিনিট, ডেফিনিট, ডেফিনিট শব্দটার অর্থ হলো নির্দিষ্ট। ডেফিনিট অর্থ কি? এই শব্দটার অর্থ হলো নির্দিষ্ট। তাহলে স্পষ্টই বোঝা যাচ্ছে ইনডিফিনিট অর্থ কী হবে? অনির্দিষ্ট। অনির্দিষ্ট, মেয়ে ঠিক বলেছে। ডেফিনিট শব্দটার অর্থ আমি যেহেতু নির্দিষ্ট বলেছি, মেয়ে বুদ্ধি করে পরের শব্দটা অবশ্যই বলে ফেলেছে। ইনডিফিনিট হবে অনির্দিষ্ট। কী হবে ইনডিফিনিট? অনির্দিষ্ট। অনির্দিষ্ট। আর রেপটা এখানে দিয়ে দিয়েছে, এটা হবে অনির্দিষ্ট। তাহলে অনির্দিষ্ট। তাহলে এবার প্রশ্ন হলো, আমি যেহেতু টেন্স নিয়ে আলোচনা করেছি, যেখানে সময়ের কথা বলা হচ্ছে, তাহলে কি ইনডিফিনিট? তাহলে যেহেতু এটার নামকরণ করা হয়েছে ইনডিফিনিট টেন্স, তাহলে কেন এটার নাম ইনডিফিনিট করা হয়েছে? এটার নিশ্চয়ই একটি তাৎপর্য রয়েছে। একটি টেন্সকে ইনডিফিনিট নাম করার পিছনে কি রয়েছে? একটি তাৎপর্য রয়েছে। কেন এটার নামকরণ করা হলো ইনডিফিনিট? কারণ এই বাক্যে কাজের সময় নির্দিষ্ট করে বোঝা যায় না। কাজের সময়টা অনির্দিষ্ট থাকে বলেই এই বাক্যের নাম ইনডিফিনিট রাখা হয়েছে। বুঝতে পেরেছ? তাহলে ইনডিফিনিট কেন রাখা হলো? কারণ এই শব্দটিকে দ্বারা বর্তমান, ভবিষ্যৎ, অতীত কোনো কালই স্পষ্টভাবে বোঝা যায় না। সময়টা অস্পষ্ট থাকে, নির্দিষ্ট করে সময় বোঝা যায় না। আর তুমি বলেছ প্রেজেন্ট ইনডিফিনিট কী জিনিস। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। বলো তো দেখি প্রেজেন্ট ইনডিফিনিট কী জিনিস? প্রেজেন্ট ইনডিফিনিট এমন একটি শব্দ, যে শব্দটি বাক্য, এমন একটি বাক্য যেই বাক্য দ্বারা ভবিষ্যৎ, অতীত, বর্তমান কোনো কালই স্পষ্টভাবে বোঝা যায় না। ঠিক বলেছ আম্মু, মেয়ে ঠিক বলেছে। তার একটা কনসেপশন আছে যে আসলে প্রেজেন্ট ইনডিফিনিট মানে বর্তমান সময়ে অনির্দিষ্টকাল। বর্তমান কিন্তু অনির্দিষ্ট, সময়টা স্পষ্ট করে বোঝা যাবে। আমরা মূলত একটি বাক্য এবং তার টেন্সটা নির্ধারণ করে থাকি কাজের সময়ের উপর। তাহলে টেন্স কিসের উপর নির্ভর করে চিহ্নিত করা হয়? কাজের সময়ের উপর। কাজটা কখন সংঘটিত হলো এটার উপর চিন্তা করেই মূলত আমরা টেন্স এর ভেরিয়েশনটা হয়ে থাকে বা তার প্রকারভেদটা হয়ে থাকে। কাজটা কখন সংঘটিত হয় এটাই হলো ফ্যাক্ট। তাহলে কাজের উপর নির্ভর করেই আমরা কি করি? টেন্স নির্ধারণ করি। তা প্রেজেন্ট ইনডিফিনিট বলতে বোঝায় হলো যে ক্রিয়া পর্যালোচনা করলে অতীত, বর্তমান, ভবিষ্যৎ কোনো কালই স্পষ্টভাবে বোঝা যায় না, সেই সকল বাক্যকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বলি। তাছাড়াও কিছু বাক্য রয়েছে চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য, বৈজ্ঞানিক সত্য, প্রাকৃতিক সত্য। এই সকল সত্য বিষয়গুলো মূলত প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে থাকে। আসলে প্রেজেন্ট ইনডিফিনিটির গুরুত্ব অত্যাধিক। আমরা যে সকল রাইটিং পার্টে যে সকল আইটেম লিখে থাকি, বিশেষ করে কম্পোজিশন, প্যারাগ্রাফ, কমপ্লিটিং স্টোরি, এই সকল রাইটিং বিষয়গুলোতে মূলত আমাদের 70 থেকে 80% বাক্যই এই ইনডিফিনিট টেন্সে লিখতে হয়। আর আমাদের মূলত জীবনের ম্যাক্সিমাম কথাবার্তাগুলোই এই ইনডিফিনিট টেন্সের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তাই ইনডিফিনিট টেন্সের গুরুত্ব অত্যাধিক। তাই আজকে আমরা মূলত প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে আলোচনা করছি। দ্য প্রেজেন্ট ইনডিফিনিটে আগেই বলেছি, দ্য প্রেজেন্ট ইনডিফিনিট ইজ দ্য টাইম where the actual time of work is
vague, is not clear to identification. When the work already have done, the works when have done, we don't know. Actually complementary time of work is indefinite. Complementary time of work is indefinite, is not clear. That is called present indefinite. ওকে, আমরা কাজে যাই, দেখা যাক কাজে কী করা যায়। যেহেতু প্রাথমিক শাখার শিক্ষার্থীদের টেন্স শেখানো হচ্ছে, সেক্ষেত্রে একটু সহজভাবেই তুলে ধরতে হবে। তো যাই হোক, তা আমরা সেক্ষেত্রে একটু ট্র্যাডিশনাল ওয়েতে যাব, গ্রামার ট্রান্সলেশন মেথডের মাধ্যমেই সেটা শেখাতে হবে। আর সেক্ষেত্রে আমি বাংলা এবং ইংরেজি দুটো ল্যাঙ্গুয়েজেরই ব্যবহার করছি যাতে স্টুডেন্ট বুঝতে পারে। অ্যাকচুয়ালি আই এম ইউজিং বোথ ল্যাঙ্গুয়েজেস, English and Bengali, for the benefits of the students, so that student can easily understand and easily comprehends the fact, the matter, to realize the tense and its action time. So in this case, for the students' benefit, I have to discuss and express myself in both languages, English and Bengali. First of all, I will give you a conception of Bangla, then I will give you a sense of English. Okay? Present indefinite. দেখা যাচ্ছে কিনা আমি আমার খাতাটাকে দেখানোর চেষ্টা করছি, যাতে করে দর্শক আপনারা বিষয়টা উপলব্ধি করতে পারেন। বাংলা, প্রথম হলো বাংলায় আমি কিছু ক্রিয়া অর্থাৎ কাজ লিখব। কাজের এই ধরনগুলো উপলব্ধি করতে হবে, বুঝতে হবে। আমি হলো বাংলা বাক্যের একটি সাবজেক্ট। তুমি বলে আমরা কাউকে সম্বোধন করে থাকি। আমি মানে আমি নিজে একটি কাজ করতে পারি বলে আমি বাক্যের সাবজেক্ট হতে পারি। এরপরে তুমি অন্যকে আমি তুমি বলে সম্বোধন করে থাকি, সেও বাক্যের সাবজেক্ট হইতে পারে, সে বাক্যের সাবজেক্ট হইতে পারে, তাই না? এবং আমরা কাউকে সম্মানার্থে আপনি বলে ডাকি। কি বলে ডাকি? আপনি। তা আমরা মূলত এখানে আগেই এই চারটি শব্দের সাথে তোমাকে পরিচয় করিয়ে দিচ্ছি। এই চারটি শব্দ বাক্যে সাবজেক্ট হিসাবে কাজ করবে। কী হিসাবে? এগুলো হবে বাক্যে সাবজেক্ট। কে? সাবজেক্ট। ইংরেজি একটি বাক্য বুঝতে গেলে প্রথমে সাবজেক্ট সম্বন্ধে একটি ভালো ধারণা থাকতে হবে। তা আমি বলো দেখি, তুমি সাবজেক্ট বলতে কি বুঝো? সাবজেক্ট যে কাজটি সম্পন্ন করে তাকেই সাবজেক্ট বলে। মেয়ে সুন্দর বলেছে, আবার বলো দেখি। যে কাজটি সম্পন্ন করে তাকেই সাবজেক্ট। হ্যাঁ, ঠিক। অর্থাৎ এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি টেন্সটা বুঝতে গেলে আগে সাবজেক্টের কনসেপশন ক্লিয়ার করতে হবে। সাবজেক্ট কি? আসলে সাবজেক্ট মানে হলো যারা ছোট বাচ্চা, প্রাইমারি স্টুডেন্ট, তারা হয়তো সাবজেক্ট বলতে বিষয় বোঝায় বা বিষয় বলে নেই, যেমন ইংরেজি, বাংলা, অঙ্ক, এগুলো সাবজেক্ট। আসলে কিন্তু তা নয়, তাই না? এই সাবজেক্টটা হচ্ছে আমাদের ব্যাকরণের ভাষায়
কর্তা, কি কর্তা। কর্তা, কর্তা বলে থাকি। কর্তা বলতে আবার বোঝায় আমাদের একটা জেনারেল কনসেপশন যে বাড়ির যে প্রধান সে হলো কর্তা, যে আয় রোজগার করে সংসার পরিচালনা করে সে হলো কি কর্তা। অথবা আমরা বুঝি বয়োজ্যেষ্ঠরাই হলো কি কর্তা, ঠিক না? তো যাই হোক, আমরা ঠিক তোমাদেরই কনসেপশন ঠিক আছে, আমরা সেটা জানবো এবং সেই সাথে আরও একটু ধারণা তোমার সাথে অ্যাড করতে চাই। সাবজেক্ট বলতে কর্তা বোঝায়, তা হলো সাবজেক্টের একটি বাংলা শব্দ, তাই না? কিন্তু আমরা এখানে কর্তা বলতে বুঝবো যে ব্যক্তি, বস্তু হতে পারে, কোনো বস্তু এখন কাজে সঞ্চালন ঘটাতে পারে, কাজ করতে পারে, রোবট কাজ করতে পারে, অনেক মেশিনারিজ কাজ করতে পারে। অর্থাৎ একটা নির্দিষ্ট কাজ, যে কাজটা কারো দ্বারা করা সম্ভব, কাজটা যে ব্যক্তি, যে বস্তু অথবা যাহা সম্পন্ন করবে সেই কি হবে সাবজেক্ট বলে বিবেচিত হবে, তাকেই আমরা সাবজেক্ট বলি। একটা উদাহরণ দিতে পারো? সাবজেক্টের উদাহরণে লেখা, যেমন আমি, তারপরে আপনি, একটি বাক্য বলো, একটি বাক্য বলো। আই ইট রাইস। মেয়ে একটি বাক্য বলেছে আই ইট রাইস, আমি ভাত খাই। তাহলে এখানে সাবজেক্টকে আই। আই কেন সাবজেক্ট? কারণ আই মানে আমি, আর আমি লঙ্গা কর্তা। কর্তা কেন সে সাবজেক্ট বলে বিবেচিত হইবে সেটা বলতে পারো? সে কেন সাবজেক্ট? কারণ সেই কাজটা করতেছে। কোন কাজটা করতেছে? খাওয়ার। খাওয়ার কাজটা করতেছে। অ্যাকচুয়ালি ইউ আর রাইট, থ্যাংক ইউ। খুব সুন্দর বলেছে মেয়ে, এটা অনুভব করেছে যে আই ইট রাইস বাক্যে আই হলো সাবজেক্ট, কারণ খাওয়ার কাজটা আই করেছে। যে কাজটা করে তাকেই আমরা কি বলি সাবজেক্ট। সাবজেক্টের কনসেপশন কি সবার ক্লিয়ার হয়েছে? যদি হয়ে থাকে তাহলে আমরা বাক্যে এগোতে পারবো। তাহলে আমরা সাবজেক্ট চিনেছি তাই না? যে কাজটা করে তাকে সাবজেক্ট বলি। সাবজেক্ট কী কী হইতে পারে? মানুষ হইতে পারে, প্রাণী হইতে পারে, বস্তু হইতে পারে, মেশিন হইতে পারে, রোবট হইতে পারে, ঠিক কিনা? তাহলে পাখি কি সাবজেক্ট হইতে পারে না? পাখি অনেক কাজ করতে পারে, তাই না? বাসা বানাইতে পারে, উঠতে পারে। হ্যাঁ, তুমি কেন সাবজেক্ট হইতে পারো? তুমি অনেক কাজ করতে পারো, তুমি লিখতে পারো, হ্যাঁ, গান গাইতে পারো, ছবি আঁকতে পারো, তাই তুমি কি হইতে পারো? সাবজেক্ট হইতে পারো, ঠিক কিনা? ভেরি গুড, খুব ভালো বলেছ। মাছও কি সাবজেক্ট হইতে পারে? কেন? কারণ মাছ ওদের খাবার নিজেরাই সংগ্রহ। মাছেরা খাবার খায়, এই জন্য মাছ সাবজেক্ট। সাঁতার কাটে, এটা তো সে নিজেই করে নাকি? হ্যাঁ, সাঁতার কাটাটাও তো একটা কাজ। যে বলো তো দেখি, কাজ কি জিনিস? ভার্ব, ভার্ব। কাজের ইংরেজি কি? ভার্ব। ভার্ব কি জিনিস? আমরা যে ক্রিয়াকলাপটা করি, ক্রিয়া। অর্থাৎ যেই শব্দ দ্বারা কাজ বোঝায়, এটা একটা পার্ট অফ স্পিচ। কি? পার্টস অফ স্পিচ। তাহলে ভার্ব ইজ এ পার্ট অফ স্পিচ, হুইচ মিন্স doing something. Doing something. Actually, it is a word. Action word. What types of word? Action. Action word or doing word is called verb. Very good. What is verb? We should know it. Actually, verb means the action word or doing something. Yes. Okay. Now I am asking you the same question. What is verb? ভার্ব হচ্ছে কোনো কিছু, কোনো কাজ করা অথবা কোনো কাজ সম্পন্ন করা। যে শব্দ দ্বারা কাজ হবে। The word which denotes any action. The word which denotes any action or doing word is called verb. Okay, nice. Now we are going to our session. How we can learn or identify present indefinite tense in Bangla. আমরা এখানে বাংলায় কয়েকটা সাবজেক্টের নাম উল্লেখ করেছি, আর সাবজেক্ট বোঝানোর চেষ্টা করেছিলাম এতক্ষণ, আর সেই সাথে ক্রিয়া কথা বলেছিলাম, ভার্ব।
আমরা এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মূলত যে সকল ক্রিয়া দেখতে পাবো তার রূপ নিয়ে আলোচনা করছি, অর্থাৎ ফর্ম নিয়ে আলোচনা করছি। আর সেটার অনুভব থেকেই আমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আইডেন্টিফাই করতে হবে। আমরা নিচের ক্রিয়াগুলো লক্ষ্য করে দেখি। আমি খাই, আমি দেখি, আমি শুনি, আমি বলি, আমি লিখি। তাহলে ক্রিয়ার রূপগুলো আমি এর সাথে এরকম হবে। আমি খাই, আমি দেখি, আমি শুনি, আমি বলি, আমি লিখি ইত্যাদি। বাংলা বাক্যে যখনই সাবজেক্ট অর্থাৎ কর্তা পরিবর্তন হয়ে যায়, সাথে সাথে ক্রিয়ার তার রূপ পরিবর্তন করে ফেলে। এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সেই ক্রিয়ার রূপগুলো দেখতে কেমন হবে আমরা সেটা একটু দেখছি। তাহলে তুমি খাই থেকে কী হয়ে যাবে? খাও। তুমি খাই বলা যাবে? তুমি দেখি হবে? হবে না, একটু শুনতে অর্থ শোনাচ্ছে। তাহলে প্রকৃত রূপটা বাংলায় বদলে যায়। তাহলে সাবজেক্ট পরিবর্তনের সাথে সাথে বাংলা বাক্যে ক্রিয়া তার রূপ পরিবর্তন করে থাকে। খাই কি হয়ে গেছে এখন? খাও। তাহলে মূল শব্দটা হলো খাওয়া। যখন আমি সাবজেক্ট বসাই, খাওয়া শব্দটা হয়ে যাচ্ছে খাই। আর যখন তুমি সাবজেক্ট বসাচ্ছি তখন খাওয়া শব্দটা হয়ে যাচ্ছে খাও। যখন সে সাবজেক্ট হচ্ছে তখন খাওয়া শব্দটা হয়ে যাচ্ছে সে খায়। ঠিক বলেছে, সে খায়। আর যখন আপনি বলে সম্বোধন করছি তখন কি হচ্ছে? খান, আপনি খান। দেখছা? তাহলে বাংলা বাক্যে ক্রিয়া তার সাবজেক্ট পরিবর্তনের সাথে সাথে রূপ পরিবর্তন করে। বুঝতে পেরেছ? তাহলে একইভাবে আমি বলো দেখি পরের বার্বগুলোর পরিবর্তন। তাহলে তুমি এর সাথে যদি এই দেখো শব্দটা পরিবর্তন করি তাহলে কী হবে বলো? দেখো, সরি, বিষয়টা হবে দেখা। বার্বটার মূল বার্বটা হলো সি, মানে দেখা। দেখা শব্দটা তুমি এর সাথে পরিবর্তিত হয়ে যাবে দেখো। তুমি দেখো, হয় উকারও দেওয়া যায় দেখো। এরপরে শুনি, এই শব্দটা কি হয়ে যাবে এখন? শোনো। এরপরে বলি কি হবে? বলো। বলো হতে পারে, লয়ে উকারও দেওয়া যেতে পারে। এটা কি হবে? লেখো ইত্যাদি। এবার সে এর সাথে পরিবর্তন করো। সে এর সাথে কি পরিবর্তন হবে? সে দেখে, সে শুনে, বলে। ভেরি গুড। লিখে। মূলত এই বাংলা ভাবধারা আমাদের ভিতরে বিদ্যমান আছে। এখন জাস্ট আমরা এগুলোকে সাজিয়ে নিতে পারলি বা মেমোরিতে সেভ করতে পারলি টেন্স শেখাটা হয়ে যাবে। আপনি এর সাথে কী হবে বলো? আপনি খান, আপনি দেখেন। এরপরে আপনি শুনেন, আপনি বলেন, আপনি লিখেন ইত্যাদি। তাহলে এই যে এখানে শব্দগুলো নিয়ে আলোচনা করলাম এগুলো হলো ভার্ব। এগুলো কি? বাংলায় বলে ক্রিয়া। কি বলে? ক্রিয়া। তাহলে আমরা বিষয়গুলো দেখি। বাংলা বাক্যে ক্রিয়া সাবজেক্টের সাথে সাথে কিভাবে পরিবর্তন হয় তার একটি রূপরেখা আমরা এখানে দেখলাম। এভাবে ক্রিয়ার রূপ দেখে আমাকে টেন্স চিহ্নিত করতে হবে। তা আমরা এই বাক্যে মূলত এই সকল ভার্ব দ্বারা, এই যে খাই, দেখি, শুনি, বলি, লিখি, এই সকল শব্দ দ্বারা অতীত, বর্তমান, ভবিষ্যৎ কোনো কালেই বোঝা যায় না। একটি ভার্ব নিয়ে আমরা একটু আলোচনা করি। ভার্ব, বাংলা ভার্ব, সেটার নাম হলো খাওয়া। মূল শব্দটা হলো খাওয়া, মানে ইট। ভার্ব খাওয়া, ইট। খেয়াল করে দেখি, ভার্ব খাওয়া, মূল শব্দটা হল বাংলা হলো খাওয়া, ইংরেজি হলো ইট। এই ভার্বের ইংরেজিতে তিনটি রূপ রয়েছে।
একটার নাম হলো প্রেজেন্ট, আরেকটার নাম হলো পাস্ট, আরেকটার নাম হলো পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল তিনটি রূপ রয়েছে। বাংলা বাক্যে এই খাওয়া শব্দটার বিভিন্ন রূপ রয়েছে। ইংরেজিতে ইটের শুধুমাত্র তিনটি রূপই রয়েছে। মূলত সেটাকে আমরা বলে থাকি V1, V2, V3। এই ভার্বের তিনটি রূপ রয়েছে। এছাড়াও আরও দুটো রূপ আমরা দেখতে পাই, সেগুলো নিয়ে আলোচনা করব। যেমন V1 রূপটা হলো ইট। ব্যাকরণের ভাষায় প্রেজেন্টকে আমরা V1 বলে থাকি। ব্যাকরণের ভাষায় প্রেজেন্টকে কী বলি? V1। পাস্টকে বলি V2, আর পাস্ট পার্টিসিপলকে আমরা বলবো V3। এটা গাঠনিক দিক নির্ণয় বা স্ট্রাকচার নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সংক্ষিপ্তকরণের জন্য এই বিষয়গুলো জানতে হবে এবং লাগবে। ইটের পাস্ট রূপ হলো এট এবং পাস্ট পার্টিসিপল রূপ কেমন? ইট, এট, ইটেন। হ্যাঁ, ভার্বের যে তিনটি রূপ আছে এই তিনটি রূপ ভালো করে জানতে হবে এবং আমাদের প্রত্যেক গ্রামার বইয়ে মূলত স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব নামক একটা চ্যাপ্টার রয়েছে, সেখান থেকে এগুলো মুখস্থ করে নিতে হবে। অর্থসহ বাংলা অর্থটাও জানতে হবে এবং স্পেলিংটা খুব ভালো করে খেয়াল করে জানতে হবে। স্ট্রং ভার্বগুলো আগে মুখস্থ করে নাও, তারপর উইক ভার্বের একটি প্রক্রিয়া জেনে নাও, তাহলে খুব সহজেই মুখস্থ হবে পারবে। এবার যদি আমি বাংলা ভার্ব খাওয়া নিয়ে আলোচনা করি, খাওয়া মূলত আমরা বাক্যে ব্যবহার করে থাকি না বা করি না, খাওয়া শব্দটা ব্যবহার করছি না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি এর সাথে খাই, তুমি এর সাথে খাও, সে এর সাথে খায়, আর আপনি এর সাথে হয় খান। তো খাওয়া শব্দটা এখানে কোথাও ব্যবহার হলো না, তাই না? তাহলে মূল ক্রিয়াটা এখানে পরিবর্তিত হয়ে সাবজেক্টের সাথে অন্য রূপে বসেছে, ঠিক কিনা? বুঝতেছ বিষয়টা? খাওয়া শব্দটা কিন্তু হুবহু বাক্যে প্রয়োগ হয় না, একটু কর্তার সাথে বা সাবজেক্টের সাথে সেটা পরিবর্তিত হয়ে বসেছে, ঠিক কিনা? তো এই যে বাংলা বাক্যের ভেরিয়েশন বা বিভিন্ন রূপ, এই সম্বন্ধে শিক্ষার্থীর ভালো ধারণা থাকা উচিত, আর এটা তার মধ্যে ধীরে ধীরে জন্মাতে হবে। আর যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, এগুলো আমরা খুব সহজেই রপ্ত করতে পারব। তাহলে খাওয়া ক্রিয়াটা কি হয়ে যায়? খাই, খাও, খায়, খান। তাহলে এগুলো কেন পরিবর্তন হয়? সাবজেক্ট পরিবর্তনের সাথে সাথে। এই যে আমরা খাওয়া শব্দের রূপ দেখতে পেলাম, খাই, এরপরে কি? খাও, এরপরে খায়, আরেকটা পেলাম হলো খান। 1, 2, 3, 4 এই চারটা রূপ নিয়ে এখানে আমরা আলোচনা করেছি। এই চারটা রূপ দেখে আমরা বুঝতে পারছি যে এই জাতীয় ক্রিয়া যদি বাক্যে থাকে তাহলে সেই বাক্যগুলোকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বলবো। কি? যেমন এই জাতীয় খাই, খাও, খায়, খান। আমি বললে খাই, তুমি বললে খাও, আর সে খায়, আপনি খান। এছাড়াও আমরা অবশ্য আরও আঞ্চলিক ভাষায় কাউকে তুই বলে সম্বোধন করে থাকি, তাহলে হয়ে যাবে তুই খাস, তুই খাস হয়ে থাকবে এরকম। তো এই জাতীয় ক্রিয়া, বাংলা ক্রিয়া দেখে আমরা টেন্স নির্ধারণ করব, কোন টেন্স বলবো সেইগুলোকে, সেই বাক্যগুলোকে বলবো কোন ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট বলবো। তাহলে এই ক্রিয়ার রূপগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে, বুঝতে হবে। এই কয়েকটা দেখে অন্যান্য ক্রিয়াগুলোর রূপ তোমার ভিতর কি আবর্তিত হবে, আর তুমি ধীরে ধীরে অনুভব করতে শিখবে যে এইরকম হলো, এইরকম ক্রিয়া যদি হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমরা এই ক্রিয়াগুলো দেখে কি নির্ধারণ করতে পারি না? কোনো নির্দিষ্ট সময় নির্ধারণ করতে পারি। এগুলো দেখে, এই ক্রিয়াগুলো দেখে অতীত, বর্তমান কিংবা ভবিষ্যৎ কোনো কালেই স্পষ্ট করে বোঝা যায় না। তাই এই জাতীয় ক্রিয়াযুক্ত বাক্যগুলোকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বলে থাকি।
বুঝতে পেরেছ? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট কি চিনতে পেরেছো বাবা? হুম। ভেরি গুড। তাহলে আমরা একটা সামারিতে যাই। প্রেজেন্ট ইনডিফিনিট খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা অনুভব করা, বাংলায় অনুভব করা, ইংরেজিতে অনুভব করা, আর অনেকগুলো ক্রিয়া নিয়ে আলোচনা করা, আর নিয়মিত চর্চা করা করতে করতে এই বিষয়টা হয়তো অটোমেটিক রপ্ত হবে। যতক্ষণ না পর্যন্ত এই অনুভবটা অটোমেশন হচ্ছে, অটোমেটিক স্টুডেন্টের মধ্যে আসছে, ততক্ষণ পর্যন্ত এটাকে নিয়ে এক্সারসাইজ করতে হবে। অনেকগুলো বাক্য তাকে দিয়ে করাতে হবে, এর স্ট্রাকচার সম্বন্ধে জানতে হবে, ভার্বের প্রকার সম্বন্ধে জানতে হবে, এবং এর সাথে রিলেটেড অন্যান্য যে সকল ব্যাকরণ রয়েছে সেগুলো জানতে হবে। আমরা এখন সেখানে যাচ্ছি। এবার ইংরেজি। ইংরেজিতে জানব। তো কতগুলো বাক্য প্রথমে আমরা দেখি। আই ইট রাইস, এই বাক্যটাকে আমরা একটা আদর্শ বাক্য হিসেবে নিলাম। তো এই বাক্যটাকে আমরা অ্যানালাইজ করি, বিশ্লেষণ করে দেখি তার মধ্যে কি কি আছে। হ্যাঁ, তাহলে এটা হলো সাবজেক্ট। এটা কি? সাবজেক্ট। সাবজেক্ট কেন? বিকজ আই এই খাওয়ার কাজটা করেছে, তাই আই হলো বাক্যে সাবজেক্ট। তাহলে এটা কি? ইট। ইট মানে কি? খাওয়া। এটা কি? ভাত। যেহেতু এটা কাজ বোঝায় তাই এটা কি? এখানে রাইস শব্দটা অবজেক্ট। রাইস শব্দটা কি? অবজেক্ট। অবজেক্ট মানে হলো কর্তা যা করে, কর্তা যা করে সেই কাজের বিবরণটাকেই আমরা বলে থাকি অবজেক্ট। হ্যাঁ, অর্থাৎ মূল ক্রিয়াকে আমরা কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেই উত্তরটাকেই আমরা বলে থাকি অবজেক্ট। এটা একটা কৌশল। তাহলে আমরা কি দেখতে পেলাম বাবা বলো তো? প্রথমে কি? সাবজেক্ট। প্রথমে পরে কি দেখলাম? ভার্ব। পরে কি দেখলাম? অবজেক্ট। তাহলে আমরা ইংরেজি বাক্যে প্রথমে কি দেখলাম? সাবজেক্ট, পরবর্তীতে ভার্ব, তারপর অবজেক্ট। তো এই বিষয়টা আমরা দেখতে পেলাম, এটা স্ট্রাকচার। আর বাংলা বাক্যে দেখি। তাহলে এটা কি? সাবজেক্ট। এটা হলো অবজেক্ট। আর এটা কি? ভার্ব। তাহলে আমরা এই দুটো বাক্য একটু কম্পারিজন করলাম। এই কম্পারিজন মানে তুলনা। কি করলাম? আমরা একটি বাংলা বাক্য এবং একটি ইংরেজি বাক্য কম্পারিজন করেছি। এটা কম্পারিজনটা দরকার, তাহলে পার্ট অফ স্পিচের অবস্থানগুলো, অর্থাৎ বাক্যের শব্দের অবস্থানগুলো ক্লিয়ার হবে, স্টুডেন্ট বুঝতে সক্ষম হবে। তাই আমি হলো বাক্যের সাবজেক্ট, এটা ঠিকই আছে। ইংরেজিতেও আই বাক্যের প্রথমে বসেছে, সাবজেক্ট প্রথমে বসেছে, বাংলা বাক্যেও সাবজেক্ট প্রথমে বসেছে, কিন্তু পরে কি দেখতে পেলা বাবা? পরেই পরিবর্তন, আর মিল নাই। ইংরেজিতে সাবজেক্টের পরেই ভার্বের অবস্থান, ইংরেজিতে সাবজেক্টের পরেই কার অবস্থান? ভার্ব বা ক্রিয়ার অবস্থান। কিন্তু বাংলা বাক্যে ক্রিয়া হলো সবার শেষে। তাহলে বাংলা বাক্যে মূল ক্রিয়া বা প্রিন্সিপাল ভার্ব যাকে বলবো সেটা থাকবো সবার শেষে। তাহলে এই শেষের এই খাই শব্দটা দেখো, দেখেই আমাকে টেন্স চিনতে হচ্ছে। এই খাই শব্দটা দেখে আমি বলতে পারছি এটা কোন টেন্স হবে বাবা বলো তো? প্রেজেন্ট ইনডিফিনিট। ভেরি গুড। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে বাংলা বাক্যে শেষ যে শব্দটা রয়েছে মূলত সেইটাই ক্রিয়া হয়ে থাকে, আর সেই শব্দটাকে ধরেই এই যে এখানে খাই শব্দটা, এই যে খাই শব্দটা ধরেই আমি বুঝতে পারছি, অনুভব করছি তো এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট, আর ইংরেজি বাক্যে আমি দেখেছি এই খাই শব্দটা বাংলা বাক্যে শেষে হইলেও ইংরেজি বাক্যে তার অবস্থান হবে সাবজেক্টের পরে, এবং তার রূপ হবে প্রেজেন্ট রূপ। কী রূপ?
প্রেজেন্ট। ইট শব্দটা প্রেজেন্ট আমরা এর আগে এখানে দেখিয়েছি যে ভার্বের 3টি রূপ রয়েছে, V1, V2, V3। যে এখানে স্পষ্ট করে দেখাচ্ছি যে ভার্বের তো মূলত 3টি রূপ রয়েছে, V1, V2, V3। ইট হইল V1, এট হইল V2, ইটেন হইল V3। তাই আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে সর্বদাই এই V1 নিয়ে আলোচনা করব। সাবজেক্টের পরেই যে ভার্বটা বসবে সেটা হবে V1। বুঝতে পেরেছ? এই 2 গড়ের ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রয়োগ হবে না। যাই হোক, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা মূলত এই V1 এই গড়ের ভার্বকে চিন্তা করব। আশা করি বুঝাতে পেরেছি। এবার এখানে যাই। তাহলে আমরা কি দেখতে পেলাম? দুটার তুলনা করায় ইংরেজি বাক্যে সাবজেক্টের পরেই ভার্বের অবস্থান, আর বাংলা বাক্যে সাবজেক্টের পর অবজেক্ট রয়েছে এবং মূল ভার্ব রয়েছে বাক্যের শেষে। আর এই শেষের এই ভার্বটা দেখেই চিনতে হয় বাক্যটা কোন টেন্স। এটা প্রেজেন্ট ইনডিফিনিট। বুঝতে পেরেছ? এবার আমরা আরেকটি বাক্যে যাই, দেখি এই জিনিসটাকে যদি আমরা আরেকভাবে লিখি। 2 নম্বর একটা উদাহরণ দেওয়া যায়। কি লেখা যায়? একটা উদাহরণ দিয়ে বলছিলাম, তাই না? আমরা ফুটবল খেলি, আমরা ক্রিকেট খেলি। আমরা ক্রিকেট খেলি। আচ্ছা, যাই হোক, মেয়ে যেটা বলছে এটাতে যে আমরা ক্রিকেট, সহজ বাক্যে যে ক্রিকেট খেলি, তাই না? তাহলে এখানে খেলি শব্দটা দেখে কি করতে হবে? টেন্স চিনতে হবে। খেলি, তাহলে আমরা খেলি। তাহলে এই খেলি দেখে বোঝা যাচ্ছে এটা কোন টেন্স বলো? প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে এটা হলো কি, যে কাজটা করে, খেলার কাজটা কে করছে? আমরা। তাহলে আমরা হলো সাবজেক্ট। খেলার কাজের ধরনটা কি? ক্রিকেট। এটা হলো অবজেক্ট। আর খেলি শব্দটা হলো ভার্ব। তাহলে এখন সাবজেক্ট পেলাম, অবজেক্ট পেলাম, ভার্ব পেলাম। তাহলে এবারে ইংরেজি এই বাক্যের মতো করে যদি মিলাতে চাই প্রথমটা, তাহলে প্রথমে কোন ইংরেজিটা লিখতে হবে বাবা? সাবজেক্ট। সাবজেক্ট। তাহলে আমরা এর সাবজেক্টিভ রূপ কি? উই। তারপরে এখানে আমরা দেখেছি ইংরেজি বাক্যে সাবজেক্টের পরেই ভার্বের অবস্থান। তাহলে এখানে এই বাক্যে ভার্ব পেলাম হলো খেলি শব্দটা। তাহলে এই খেলি শব্দটা কই আনতে হবে? এই সাবজেক্টের পরেই আনতে হবে। খেলা ইংরেজি কি? প্লে। তাহলে উই এর পরেই কি লিখতে হবে? প্লে। উই প্লে। এটা লিখতে হলো উই প্লে, তাই না? তাহলে উই প্লে। এবার অবজেক্টের অবস্থান। তাহলে এটা কি? অবজেক্ট কি? ক্রিকেট। তাহলে ক্রিকেট, ক্রিকেট। উই প্লে ক্রিকেট। তাহলে পেলাম সাবজেক্ট, পেলাম ভার্ব, ভার্বের কোন রূপ? প্রেজেন্ট রূপ। তাহলে V1, কি? প্রেজেন্ট ফর্ম V1, তাই না? আর তারপরে পেলাম অবজেক্ট। তাহলে এই যে সাবজেক্ট এবং ভার্ব এবং অবজেক্ট পেলাম, এটাকে আমরা বলে থাকি স্ট্রাকচার। কি বলে থাকি? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের একটা স্ট্রাকচার দাঁড়ালো। স্ট্রাকচার, স্ট্রাকচার। তাহলে স্ট্রাকচারে কি পেলাম বলো তো দেখি? প্রথমে কি পেলাম? সাবজেক্ট। তারপরে কি পেলাম? ভার্ব, V1। ভার্ব কি? V1। তারপরে কি পেলাম? অবজেক্ট। তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এরপরেও আমরা একটা নতুন শব্দ জেনে নিই। এরপরেও আরও কিছু থাকতে পারে, আরও অনেক কথা থাকতে পারে। যেমন আমরা ক্রিকেট খেলি, যদি বলতাম আমরা মাঠে ক্রিকেট খেলি, তাহলে আরও কথা যুক্ত হতে পারতো বাক্যে। এটাকে আমরা এক্সটেনশন বলবো। কি বলবো? কি বলবো? এক্সটেনশন। EX সংক্ষেপে আমরা এটাকে EX বলবো। কি বলবো? EX এভাবে।
তাহলে মূলত আমরা স্ট্রাকচার পর্যন্ত চলে এসেছি, আমাদের একটা কনসেপশন হয়েছে, একটা ধারণা আমাদের হয়েছে যে প্রেজেন্ট ইনডিফিনিটের বাক্য বাংলা থেকে যখন অনুভব করব, ইংরেজি করব, তখন এই স্ট্রাকচারে এই গঠন মানতে হবে। ঠিক আছে, তা আজকে এ পর্যন্তই থাকবেন। আরও দুটা উদাহরণ তোমাকে দুটা বাক্য দিয়েই করতে। তো যাই হোক, অনেক সময় হয়ে গেছে, আসলে অনেক বেশি কথা বলে ফেলেছি। যাই হোক, চেষ্টা করেছি, আরও অনেক কথা তো রয়েই গেল এখনও, তো সবে মাত্র অর্ধপথ পর্যন্ত গিয়েছি। তো যাই হোক, পরবর্তীতে যদি আপনারা আরও এ বিষয়ে বিশদ, এটার সাথে রিলেটেড আরও অনেক কথা রয়ে গেছে, শেষ করতে পারিনি, অলরেডি 50 মিনিট হয়ে গেছে। তো মেয়েকে আরও দুটা বাক্য করতে দিয়ে শেষ করে দিব আজকে। তারপরে এর সাথে রিলেটেড যে সকল অন্যান্য বিষয় রয়েছে সেগুলো নেক্সট সুযোগ পেলে আলোচনা করব, যদি আপনারা জানতে চান। আমি অবশ্য মেয়েকে নিয়মিত আমার এই প্রাইভেট চলবে, তাকে টেন্সটা শেখাবো। আর আপনারা যদি এ বিষয়ে জানতে চান তাহলে আপনারা মন্তব্য করবেন, আরও জানার আগ্রহ প্রকাশ করলে আমি হয়তো আরও ভিডিও আপলোড করব। আর আমার এই মেয়ের প্রাইভেট পড়ানোটা তো চলতেই থাকতে হবে, কোয়ারেন্টাইনে আছে। তো মেয়েকে দুটো বাক্য করতে দিই, দেখি মেয়ে পারে কিনা। হ্যাঁ, টেস্ট 1 নম্বর। বাক্য লিখলাম, আমি বই পড়ি। এটাকে ইংরেজি করে দেখা। সে বই পড়ে। আসলে আমি 5ম শ্রেণীতে পড়ে বাক্যগুলো শ্রেণী উপযোগী হওয়া উচিত, সেই জন্য অনেক কথা বলতে হয়েছে শ্রেণী উপযোগী করার জন্য। এই 4টা ট্রান্সলেশন করে দেখা হতো, তোমার বুদ্ধির পরিচয় দেখি কতটুকু বুদ্ধি আছে। আসলে প্রত্যেকের একটি ইন্টেলিজেন্সি পাওয়ার আছে, নিজস্ব বুদ্ধিমত্তা একসময় সৃষ্টি হয়। সেই যতক্ষণ না পর্যন্ত নিজের সেই সত্তা জাগ্রত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের যারা অভিভাবক আছি আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। সন্তানদের প্রতি অনেক বেশি দায়িত্বশীল হতে হবে, অনেক কেয়ার নিতে হবে। তাদের ভালো মন্দ, ভালো লাগা মন্দ লাগা, তাদের অনুভূতির কথা, তাদের অব্যক্ত কথাগুলো জানা, এই সব কিছুর প্রতি আমাদেরকে সুদৃষ্টি রাখতে হবে, আন্তরিক হতে হবে। ওকে, আমি বই পড়ি। কি লিখেছ বাবা, বলো? আই রিড বুক। এখানে যখন সাবজেক্ট সিঙ্গুলার হয়, এই আই শব্দটা কি সিঙ্গুলার, মানে একজন বোঝাচ্ছে, তখন এই অবজেক্টটাও কি হয়ে যাবে, সিঙ্গুলার হয়ে যাবে। এবং সিঙ্গুলার মিন করার জন্য বা বোঝানোর জন্য তার আগে একটি এ দিতে হবে। কি দিতে হবে? তাহলে এটা সঠিক বাক্যটা কী হবে বলো? আই রিড এ বুক। এখানে এ লিখে দাও। তাহলে কেন এ হলো বুঝতে পেরেছ? হ্যাঁ, সিঙ্গুলার বোঝানোর জন্য। তাহলে আই রিড এ বুক হবে। হ্যাঁ, সাবজেক্ট সিঙ্গুলার হলে অবজেক্টটাও কি হয়, সিঙ্গুলার। সাবজেক্ট প্লুরাল হলে এই অবজেক্টও কি হয়, প্লুরাল। হ্যাঁ হ্যাঁ, মেয়ে বুদ্ধি করে পরেরটা আগেই মেরামত করে ফেলেছে, সংশোধন করে ফেলেছে। ভেরি গুড, বুদ্ধি করে কারেকশন করে ফেলেছে। দেখা যায় সে বই পড়ে, তাহলে শি রিডস এ বুক। এখানে শি শব্দটাও কি
সিঙ্গুলার মানে একজন, তাই অবজেক্ট বুক শব্দটাও কি হবে? সিঙ্গুলার। আর এই সিঙ্গুলার বোঝানোর জন্য তার আগে কি দিতে হয়? এ দিতে হয়। বিষয়টা ক্লিয়ার? তাহলে এস ব্যবহার করেছে কেন? রিড অর্থ তো পড়া, তাহলে শি রিডস। থার্ড পারসন সিঙ্গুলার। ও, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটির সাথে দর্শক একটি গুরুত্বপূর্ণ বিষয় লেগে আছে, খুব, সেটা হলো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার কিনা সেটাকে কাউন্ট করা। সেখানে শি শব্দটা থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এখানে একটা পার্সনের কনসেপশন থাকা খুব জরুরি। যখন এটা একটা, আমি মনে করি সবার জীবনে প্রথম রুলস যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হবে। যাক, এগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করেই পরবর্তী টেন্সে যাব। আজকে অনেক সময় হয়ে গেছে, এই জন্য আর বাড়াচ্ছি না। তাহলে শি রিডস এ বুক। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। মিনা স্কুলে যায়, মিনা গোজ টু স্কুল। এখানে গোজ হলো কেন? মিনাও থার্ড পারসন এবং কয়জন? একজন মানে সিঙ্গুলার। তাই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই ইএস যুক্ত হয়। আর এই ঘটনাটা কোথায় ঘটবে? শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। কোন টেন্সে ঘটবে? শুধুমাত্র ইনডিফিনিট টেন্সে ঘটবে। আর যেহেতু ভার্বের সাথে অপশান আছে দুইটা, এস এবং ইএস। যে সকল ভার্বের শেষ অক্ষর ও, এস, তারপরে কি সিএইচ, এসএইচ এগুলো রয়েছে, সেগুলোর সাথে ইএস যুক্ত হবে, আর বাকি সব ক্ষেত্রেই এস যুক্ত হবে। তো যাই হোক, অনেক কথা বললাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে অনেক আলোচনা করেছি। তাছাড়া চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য, প্রাকৃতিক সত্য, আর এইসব বাক্যগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে। অনেক কথা বলার ছিল, যাক প্রায় 1 ঘন্টা হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।